নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি 22 সেপ্টেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে বললেন সিইসি। 24-এর এই দিনে ঠিক হয় অন্তর্বর্তী সরকারের কাঠামো। আয়নাঘর থেকে মুক্তি পান বন্দীরা, বাধাহীন সমাবেশ করে বিএনপি। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 জনের সাক্ষ্য ও জেরা। কুষ্টিয়ায় ভুয়া নিয়োগে বেতন তোলেন নিম্ন মাধ্যমিকের 2 শিক্ষক, অভিযোগ তদন্ত নেমেছে শিক্ষা অফিস। চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 1 বছর আগে, এখনো খোঁড়াখুড়িতে নাগরিক ভোগান্তি চরমে। রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে শাস্তি দিচ্ছে ট্রাম্প, শুল্ক বাড়ালো আরো 25%, দাঁড়ালো 50-এ। এবং অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশে, সাগরিকার জোড়া গোলে লাওসকে হারালো 3-1 গোলে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাগদুরা মিতি। গেল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন আগামী রমজানের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের। আমরা আশা করছি ঐকমত্যের ভিত্তিতে। ভাষণে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন চিঠি পাঠানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় বুধবার ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে উল্লেখিত সময়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এছাড়াও নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের গুরুত্বারোপের পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও জানানো হয় নির্বাচন কমিশনকে। মাগদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তার 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এমনটি জানান তিনি। বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী নির্বাচন দিতে প্রস্তুতি নিচ্ছে কমিশন। 22 সেপ্টেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করা হবে। শিউলি রায়ের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর বুধবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি সিএসি এএমএম নাসির উদ্দিন। এই সময় তিনি কথা বলেন নির্বাচনের সময়সীমা ও প্রস্তুতি নিয়ে। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন 2 মাস আগে, তফসিল হবে ভোটের তারিখের 2 মাস আগে। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। ভোটার লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট, আমরা এমনি টার্গেট করেছি 22 সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচন আয়নার মতো স্বচ্ছ করতে ইসি কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভোটার ও রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। তাদের তো দায়িত্ব আছে বিশাল। আমি এই মেসেজটা রাজনীতি দলগুলোকে দিতে চাই।
তারা একটা মেজর স্টেক হোল্ডার। আমাদের দায়িত্ব হবে খেলার মাঠটা তাদের জন্য সমান করে দেওয়া, তারা সুন্দর একই অপরচুনিটি পায় সেই চেষ্টাটা আমরা করছি এবং করব। এবার নির্বাচন সংশ্লিষ্ট পেশাজীবীরাও যাতে ভোট দেওয়ার সুযোগ পায় সেই জন্য তাদের পোস্টাল ব্যালটের আওতায় আনার কথাও ভাবছে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম বলেও নিশ্চিত করেন তিনি। যারা ইলেকশনে ইনভলভ থাকেন তারা ভোট দিতে পারেন না, তারা ভোট দিতে পারে কারণ তারা ইলেকশনের ওই প্রিসাইডিং পুলিং ডিউটিতে থাকে, এখন রিটার্নিং অফিসারের ডিউটিতে থাকে বা আইন শৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকে। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা আমার মতোই তো মানুষ, আমি যদি সাহস করে যদি আস্থা রাখতে পারি তারা হবে না। আওয়ামী লীগ নিয়ে বিচার কার্য চলমান থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে মন্তব্য করেনি সিএসি। তবে জানান আওয়ামী লীগের সমর্থকেরা নির্বাচনে ভোট দিতে পারবে। দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের তফসিলের আগে প্রকাশ্যে লটারির মাধ্যমে এসপি ওসিদের পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে বৈঠক শেষে তিনি একথা বলেন। জানান, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে। প্রিয় দেশবাসী, বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা জানান। গেল বছর ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার ভাষণের পর বুধবার দুপুরে সচিবালয়ে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে। নির্বাচনের সময় এসপি ও ওসিদের পোস্টিং প্রকাশ্য লটারির মাধ্যমে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মাঠে কাজ করবে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার সে একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের, আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব। জাতীয় নির্বাচনে লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, প্রত্যেক কেন্দ্রে বডি ক্যামেরা দেওয়া হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের আর আজকে আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব, এবং ওইটা কিভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এইগুলি ব্যাপার আলোচনা হচ্ছে। অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই সে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে। তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে। 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এই আপনারা জানেন তৌফিক মাহমুদ মুন্না, আমাদের টিভি, প্রধান উপদেষ্টা গতকালকে 7 আগস্ট 2024-এর এই দিনে নির্ধারণ করা হয় অন্তর্বর্তী সরকারের কাঠামো। ফ্যাসিস্ট শেখ হাসিনার আয়নাঘর থেকে বেরিয়ে আসেন বন্দীরা। দীর্ঘ সময় পর বাধাহীন সমাবেশ করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিযুক্ত করা হয় নতুন পুলিশ প্রধান। আরো জানাচ্ছেন এম এ আজিম। 7 আগস্ট 2024, দেশে তখন সরকার ও পুলিশ প্রশাসন নেই। উৎকণ্ঠার অবসানে দফায় দফায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে উপদেষ্টা পরিষদের রূপরেখা তৈরি করা হয়। ঠিক করা হয় 15 উপদেষ্টার নাম।
শুধু আলোচনা নয়, সেদিন মাইকেল চাকমার মুক্তি হাসিনার আয়নাঘরের সত্যতা উপস্থাপন হয় দেশবাসীর কাছে। গুম হওয়া স্বজনদের ফিরে পেতে ডিজিএফআই কার্যালয় সহ বিভিন্ন স্থানে ভিড় করতে শুরু করেন স্বজনরা। সেদিন 15.5 বছর পর স্বাধীনভাবে আবারও সমাবেশ করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিযুক্ত করা হয় পুলিশের নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামকে। থানাগুলোর কার্যক্রম শুরু করতে কাজ শুরু করেন তিনি। নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবার সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বুধবার জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বিএনপির বিজয় শোভাযাত্রা পূর্ব সমাবেশে একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর মাঝে ভিন্নমত থাকলেও মুখ দেখাদেখি বন্ধ করা যাবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। এই জয়গান বিজয়ের উল্লাস দীর্ঘ 15.5 বছরের স্বৈরশাসন ব্যবস্থা অবসানের। ছাত্র জনতার গণ আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে বিজয় শোভাযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের ঢলে রাজধানীর নয়াপল্টন ও আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নির্ধারিত সময়ের আগেই মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয় এলাকায় জড়ো হয় ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। কারো হাতে দলীয় পতাকা, আবার কারো হাতে ফেস্টুন ও ব্যানার। দলীয় স্লোগানের সঙ্গে নেতাকর্মীদের নাচ গান সমাবেশে যোগ করে নতুন মাত্রা। বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র নেতারা। বলেন, এটি শুধু বিজয় উদযাপন নয়, নতুন শুরুর বার্তা। শোভাযাত্রায় জনস্রোত প্রমাণ করে জনগণই ক্ষমতার উৎস। নতুন বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেন তারা। শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের পরিবারবর্গের প্রতি সম্মান জানানোর জন্য প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। আগামী দিনে যাতে করে নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারে আমাদের সকলকে আমরা যাতে করে সজাগ থাকি। চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু রাজনৈতিক চর্চা জরুরি। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। পরে বিএনপির বিজয় মিছিল উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান। এতে অংশ নেন দলের শীর্ষ নেতারা। মিছিলটি নয়াপল্টন থেকে বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির এই বিজয় মিছিল মাধ্যমে শেষ হলো বিএনপির 36 দিনের কর্মসূচি। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলছেন, যেন গণতন্ত্র মুক্তি পায় আর একটি নির্বাচনের মাধ্যমে জনগণ তার অধিকার ফিরে পায়। নয়াপল্টন থেকে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি। জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় দেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে আর সংস্কার সহ অঙ্গীকার বাস্তবায়নে নির্বাচিত সরকারই একমাত্র উপায় বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাইফুল রিপনের প্রতিবেদন। মঙ্গলবার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। এ সময় জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে
রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কাজ শুরু করার ঘোষণাকেও স্বাগত জানান তিনি। এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। জুলাইয়ের অঙ্গীকার কিভাবে বাস্তবায়ন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দলসমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা জানিয়েছেন তাদের ইতিবাচকভাবে ভাববার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অধ্যাদেশ, লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা গণভোটের মাধ্যমে বর্তমান সরকারের আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতে হতে হবে আগামী নির্বাচন, এমন দাবি তুলেছে জামায়াতে ইসলামী। জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় প্রচলিত পদ্ধতির নির্বাচনের পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও জানান তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী। লিখিত বক্তব্য পাঠ করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ফেসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম, জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট সহ মানুষের সংগ্রামের প্রতিফলন ঘটেনি। শহীদ আহতদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কি হবে তা জাতির কাছে অস্পষ্ট। জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে বলেও দাবি করেন জামাতের নায়েবে আমির। যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে, এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে না হলেও রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিও করেন তিনি। ট্র্যাডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের রিগিং, রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় সার একরকম হয়, সব কিছু দুইটা করে। সেই জন্য আমরা মনে করছি PR may be the best alternative for experiments, number 1. Number 2, যে PR এর মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। নির্বাচনের তারিখ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে, এমন আশাও জানান জামাতের এই নেতা। একেবারে সুস্থ নির্বাচন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নির্বাচনের আগে দৃশ্যমান সংস্কার ও বিচার দাবি করেন তিনি। এদিকে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই ঘোষণাপত্র বর্জন নয়, সংশোধন করতে হবে। নির্বাচন আয়োজনের পূর্বে সংস্কার, উপযুক্ত পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বানও জানান তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। গত 16 বছর ধরে
জুলাই গণ অভ্যুত্থান দিবসে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে ঘটনাগুলো আমাদের জাতীয় বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়ার অভিযোগ করেন সদস্য সচিব। আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। নির্বাচন প্রসঙ্গে দলের এই নেতা বলেন, নির্বাচনের আগেই গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করার পাশাপাশি সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের পূর্বেই সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। এদিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। বলেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জাতীয় নির্বাচনে জন আকাঙ্ক্ষা পূরণ না হলে সরকারকে ছাড় দেবে না জনগণ। জুলাই ঘোষণাপত্র বর্জন নয়, সংশোধনের দাবি জানান তিনি। যেই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায়, সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, সৎ দক্ষ পেশাদার অফিসারদের মাধ্যমে প্রশাসনের পুনর্গঠন এবং প্রশাসনকে ঢেলে সাজানো, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো, সেই কর্মযজ্ঞ শুরু করতে হবে। এ সময় জুলাই ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলনকে স্থান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল হক নূর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দলের রাজনৈতিক পরিষদকে না জানিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে 5 নেতার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। 5 শীর্ষ নেতা হলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। চিঠিতে বলা হয়, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজনৈতিক পরিষদকে না জানিয়ে কেন্দ্রীয় নেতারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছিলেন। রংপুরের আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী 27 ও 28 তারিখ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 1-এ বুধবার শেষ হয়েছে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কোটা আন্দোলনে টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও ছররা গুলিতে রণক্ষেত্রে রূপ দেয় রংপুর শহর। ঠিক ওই সময় ক্যাম্পাসের মূল ফটকে পুলিশের অস্ত্রের সামনে নির্ভয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় শিক্ষার্থী আবু সাইদ। খুব কাছে থেকে তাকে গুলি করে হত্যা করে পুলিশ, যা আলোড়ন তোলে দেশে বিদেশে। জোরদার হয় জুলাই আন্দোলন। বুধবার এ মামলার 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। খারিজ করা হয় আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার 6 আসামি। রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গণহত্যা মামলায় 3য় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়। আবু সাইদ হত্যায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের বিচার চাইলেন মামলার 4র্থ সাক্ষী বেরোবির এক নারী শিক্ষার্থী। সাক্ষ্য দেন ঘটনাস্থলে উপস্থিত বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিকও। এ সময় আদালতে হাজির ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন।
পরে 17 আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। 2 জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাঈদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন, তিনি তার বর্ণনাকারী। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। এছাড়া রামপুরাতে কার্নিশের ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিতে জালিয়াতি, নিয়োগ বোর্ডের সদস্যদের সই ও সিল নকল করে ভুয়া নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে করছেন চাকরি, তুলছেন নিয়মিত বেতনও। শুনতে অবাক লাগলেও এমনই অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালীর কালীগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 2 শিক্ষকের বিরুদ্ধে। অবশেষে বেতন স্কেল প্রাপ্তির আবেদন করলে প্রকাশ্যে আসে এই 2 শিক্ষকের জালিয়াতির বিষয়টি। এর মধ্যে তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা অফিস। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2003 সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালীগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন শামসুজ্জামান মুকুল। 2015 সালে একই স্কুলে সহকারী শিক্ষক পদে যোগ দেন মুসলিমা খাতুন। সম্প্রতি এই 2 শিক্ষক বেতন স্কেল প্রাপ্তির আবেদন করলে কাগজ যাচাই বাছাইয়ে ধরা পড়ে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিতে জালিয়াতি, নিয়োগ বোর্ডের সদস্যদের সই ও সিল নকল সহ তাদের নিয়োগ প্রক্রিয়ায় নানা অসঙ্গতি। জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া এই 2 শিক্ষক দীর্ঘদিন ধরে করে আসছেন চাকরি, তুলছেন নিয়মিত বেতনও। তবে কিভাবে এই 2 শিক্ষক নিয়োগ পেলেন তার কিছুই জানেন না সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকেরা। কেউই নিচ্ছেন না এই 2 শিক্ষকের নিয়োগ জালিয়াতির দায়। মুকুল মুসলিমার নামে কাউকে আমি চিনি না, আমার সময় তাদের জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্টও পেপারে দেওয়া হয় নাই। এদের নিয়োগের যে সমস্যাগুলো আসলে আমি পরবর্তীতে জেনেছি। তবে অভিযুক্ত শিক্ষকদের দাবি কাগজপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমেই নিয়োগ ও এমপিওভুক্ত হয়েছেন তারা। নিয়োগে কোনো জালিয়াতি করেননি বলেই তাদের দাবি। যাচাই করার পরে মন্ত্রণালয় দিয়েছে, তারপরে সেটা আবার ভেরিফিকেশন এসে এরা ছাড়পত্র দিয়েছে, তখন আমার এমপি হয়েছে। এবার এমপিও আমাকে এমনি দিয়েছে নাকি সরকার? আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষার পরে যারা নিয়োগ বোর্ডে ছিলেন ওনারা নিয়োগ দিয়েছেন। শিক্ষকদের এমন জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে। অভিযোগটি ইতিমধ্যে আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট দিয়েছি। উনি এটি তদন্ত করে আমাদের যে প্রতিবেদন দাখিল করবেন তার আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবগত করবো। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি এটা যাচাই করে দেখবো, আমার কমিটি আছে, দেখার পরে আমি যেটা আমার কাছে আমার কমিটির কাছে যা সঠিক বলে মনে হয় সঠিক ব্যবস্থা আমি নেব। জালিয়াতির মাধ্যমে এই 2 শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ার দায় সবাই এড়িয়ে যেতে চাইলেও তারা কিভাবে নিয়োগ পেলেন, কারাই বা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি বিদ্যালয়টির শিক্ষক ও অভিভাবকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 1 বছর মেয়াদী কাজের সময় গড়িয়েছে 2 বছরে, তবুও শেষ হয়নি। রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলা রাখা হয়, কাদা পানিতে বেড়েছে মানুষের দুর্ভোগ। যে প্রকল্প একসময় প্রাণের দাবি ছিল তা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। খায়রুজ্জামান সেতুর তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। 2022 সালে একনেকের বৈঠকে চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট লিমিটেড। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের জুনে। পরবর্তীতে কাজের মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত করা হয়।
চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাস স্ট্যান্ড মসজিদ পর্যন্ত দীর্ঘ এ ওভারপাস নির্মাণে মোট বরাদ্দ ৭৫ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে ৬৪ কোটি টাকা ব্যয়ে মূল ওভারপাস তৈরি এবং বাকি টাকা দিয়ে ভূমি অধিগ্রহণ, প্রকল্প এলাকায় বৈদ্যুতিক তার স্থানান্তর সহ সৌন্দর্য বর্ধনের কাজে বরাদ্দ রাখা হয়। কিন্তু শুরু থেকে দফায় দফায় বিভিন্ন অজুহাতে কাজ বন্ধ ও ধীরগতি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বর্ধিত মেয়াদ শেষ হয়েও কাজ হয়েছে মাত্র ৫৫%। নির্মাণ কাজ দীর্ঘায়িত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রেলবাজার এলাকার ব্যবসায়ীরা। তাদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমরা ব্যবসা অনেক অশান্তিতে রয়েছি, কাস্টমার এখানে আসতেও চায় না, আসেও না। আমরা মাল বেচে কিনা যা করছি তাতে আমাদের হচ্ছে ভালো হচ্ছে না। এই দোকানগুলো যেগুলো ভাঙা পড়ছে এইগুলোকে পৌরসভা একটা পুনর্বাসন করে দেবে এবং পৌরসভার মাধ্যমে পুরাতন বাজারের ভিতরে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে। তাদেরকে পুনর্বাসন করা হয়নি, বরঞ্চ তাদেরকে এখন রাস্তায় চলে বসে থাকতে আসছে। নির্মাণাধীন এই এলাকায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও সাধারণ মানুষ। জায়গা জায়গায় যে গর্ত হয়েছে, এই গাড়ি কাঁথাও অটো উল্টি পড়ে যাচ্ছে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট লাগিয়ে আছে। সব সময় অ্যাক্সিডেন্ট, প্রতিদিন মোটরসাইকেল নিয়ে মানুষ পড়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া সব উল্টি যায়। সেদিন আমার বৃষ্টি হয়েছে, মাল সব উল্টি গিয়েছে। আমার এখানে মনে করেন ২০ কেজি লোহা হারিয়ে গেছে পানির মধ্যে, খুঁজে পাইনি। তবে প্রকল্পের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। পিরোজপুরের মঠবাড়িয়ায় ১০০ শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২৪ জুনে, কিন্তু কাজ হয়েছে মাত্র ৩০ ভাগ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩১ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হয়। এজন্য ভেঙে ফেলা হয় পুরনো ভবন। এখনো ভবন নির্মাণ না হওয়ায় চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। সহকর্মী জালিস মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। ডাক্তার তো নেই আর হসপিটাল ভাঙাচুরা। ঠিক এভাবেই পিরোজপুর মঠবাড়িয়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে অসন্তুষ্টির কথা তুলে ধরেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এ সময় হাসপাতালের টয়লেটগুলোর বেহাল অবস্থা ও পর্যাপ্ত জনবল ঘাটতির কথা তুলে ধরে নিজেদের হতাশা প্রকাশ করেন তারা। জানা যায় ২০২৩-২৪ অর্থ বছরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন ৩১ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে শুরু হয় হাসপাতালটির নির্মাণ কাজ। ২০২৪ সালের ৩০ জুন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্থ সংকটের কারণে মাত্র ৩০ ভাগ কাজের পর বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার পাইনি। এখানে যে বর্তমান যে ভবনের পরিস্থিতি তেমন একটা ভালো না, চিকিৎসা সেবা ভালো না, এই হাসপাতালের পরিবেশ খারাপ। সবচেয়ে বড় সংকট হিসেবে ভবন না থাকার কথা উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে সরকারি অর্থায়ন না হওয়ায় হাসপাতালের বাকি কাজ শুরু করা যাচ্ছে না। আমাদের হাসপাতালে এই মুহূর্তে যেটা হচ্ছে, সর্বপ্রথম যে বড় সংকট হচ্ছে আমাদের ভবন সংকট, যেটা যেহেতু সরকারি অর্থায়ন এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে আমরা নেক্সট বছরের জন্য অপেক্ষা করছি। আশেপাশে অনেকগুলো উপজেলাই আসলে আমাদের উপর নির্ভর করে হাসপাতালের সেবার উপরে। তো সেই হাসপাতালের আমাদের যে ১০০ বেডের কাজ, সেটা যেহেতু বন্ধ আছে, অবিলম্বে চালু করা আমরা খুব জোর দাবি জানাই। আর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, নতুন প্রকল্প অনুমোদন সাপেক্ষে খুব দ্রুত শুরু করা হবে বাকি অংশের নির্মাণ কাজ। আমাদের 4th HPNSP প্রজেক্টটা বন্ধ হয়ে যাওয়ায় এই প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ আছে। অসমাপ্ত কাজ বাস্তবায়ন শীর্ষক প্রকল্প নিয়ে আরেকটি নতুন ডিপিপি হচ্ছে। এই প্রকল্পটা অনুমোদন হইলেই আমরা এই কাজটা পুনরায় চালু করতে পারবো ইনশাল্লাহ। দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে হাসপাতালের বাকি অংশের নির্মাণ কাজ শেষ করে পরিপূর্ণভাবে চিকিৎসা সেবা চালুর দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ২ সহোদরকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার খাদ্য গোডাউন এলাকা থেকে সিরাজগঞ্জের তারাস পৌর এলাকার হাফিজুর রহমান ও উজ্জ্বল হোসেনকে আটক করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা খাদ্য গোডাউনে গিয়ে সাংবাদিক পরিচয়ে কর্মকর্তাদের ভয় ভীতি দেখিয়ে টাকা দাবি করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে কর্মকর্তারা পুলিশে খবর দেন। পরে তাদের আটক করা হয়। ঘটনার পর গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক চিকিৎসাবাদে আটক ২ জন গ্রেপ্তার প্রতারণার কথা স্বীকার করেন।